প্লেন থেকে বের হওয়ার পরে যে প্রথম ভিউটা পাওয়া যায়, এই ভিউটা আসলে আপনি আর কোথা থেকে আপনার পক্ষে পাওয়া সম্ভব। আমি যেই জাম্পটা স্পেশালি করব সেইটা ইনফ্যাক্ট আরও উচ্চতা থেকে 41,000 ফিট থেকে পৃথিবী আসলে গোল দেখা যাবে। যে আমি যেই হাইটে যাচ্ছি সেই হাইটে টেম্পারেচার -65 ডিগ্রিজ, কোনো বাতাস নাই, সো হাইপক্সিয়ার একটা বড় রিস্ক থাকে। দর্শক, সময়ের গল্পে স্বাগত জানাচ্ছি। আমি তাজরিন রিকা। আমাদের মাঝে রয়েছেন আজ একজন বিশেষ অতিথি। তিনি হলেন আশিক চৌধুরী, যিনি খুব শীঘ্রই মহাশূন্য থেকে ঝাঁপ দিয়ে গড়তে যাচ্ছেন বিশ্ব রেকর্ড। তো আশিক ভাই, প্রফেশনে যেহেতু আপনি একজন ব্যাংকার, তো কোন চিন্তা ভাবনা থেকে আপনি আসলে স্কাই ডাইভিংয়ে আসলেন কিংবা এমন স্বপ্ন দেখলেন? স্কাই ডাইভের আগ্রহটা কোথেকে এলো, এটা প্রথমে আসলে অনেক পিছিয়ে যেতে হবে। আমার বাবা এয়ারফোর্সে পাইলট ছিলেন, বাংলাদেশ এয়ারফোর্সে। সো আমি ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছি, বাবা ফ্লাইং করে ফেরত আসছেন। ফ্যামিলির সাথে আকাশের একটা খুবই ক্লোজ কানেকশন, পারিবারিক সম্পর্ক। তো আমরা ছোটোবেলা থেকেই ছোটো ছোটো প্লেন দিয়ে খেলতাম ভাইরা। তো বড় হতে হতে সবসময় স্বপ্ন ছিল একসময় পাইলট হবো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তো পাইলট হয়েছিও আমি। ইনফ্যাক্ট আমার একটা প্রাইভেট লাইসেন্স আছে, পাইলট লাইসেন্স। আমি শখের পাইলট আর কি। আচ্ছা। পাইলট হয়ে ফ্লাই করতে করতে রিয়েলাইজ করলাম যে আকাশের সাথে ইন্টিমেসি বা সখ্যতা বাড়াতে হলে আসলে প্লেনের এইরকম রিস্ট্রিক্টেড এনভায়রনমেন্ট থাকলে হবে না, প্লেন থেকে বের হয়ে যেতে হবে। তখন আপনি জেনুইনলি ইউ উইল ফিল যে ইউ আর কানেক্টেড অ্যান্ড ইউ ক্যান ফ্লাই। সো ওই গ্রিক সভ্যতায় ইকারাস যেরকম পাখা লাগিয়ে উড়ে যাওয়ার চেষ্টা করে, আমার কাছে জেনুইনলি মনে হয় প্লেন চালানোর এক্সাইটমেন্টটা একরকম, বাট আসলেই কমপ্লিটলি এলিমেন্টের কাছে, আকাশের কাছে যদি আপনি যেতে চান, আপনাকে আসলে ঝাঁপ দিতে হবে। আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তাদের মধ্যে একটা চিন্তা ভাবনা এমন থাকে যে এই ধরনের প্রশিক্ষণ নিতে আসলে অনেক অনেক টাকা ব্যয় করতে হয়, অনেক খরচের ব্যাপার। তো আপনি আসলে যদি আপনার দিক থেকে এই জিনিসটা একটু ক্লিয়ার করতেন। আই অ্যাবসলিউটলি এগ্রি উইথ ইউ যে আসলে সাধারণ ধারণা হচ্ছে যে ইটস এ ভেরি এক্সপেন্সিভ স্পোর্ট এবং খুব কম মানুষই করে, কিন্তু আমাদের দেশের মানুষ আসলে খুব কম করে। কিন্তু আমি স্কাই ডাইভিং শিখেছি আর আমাদের দেশেও তো মনে হয় না এটার প্রশিক্ষণ দেওয়া হয়, নেই। অবশ্যই দেশের বাইরে থেকেই নিতে হবে। এক্স্যাক্টলি, দেশের বাইরে থেকে নিতে হবে। বাংলাদেশে নেই, কিন্তু ইকুয়ালি ইন্ডিয়াতেও নেই, ইকুয়ালি মালয়েশিয়াতেও নেই, কাছাকাছি কোনো জায়গাতেই নেই, অনেক দেশেই নেই। এশিয়ার জন্য মেইন হাব হচ্ছে থাইল্যান্ড। ইনফ্যাক্ট সিঙ্গাপুরেও নেই, আমি সিঙ্গাপুর থাকি, সিঙ্গাপুরেও নেই। মেইন হাব হচ্ছে থাইল্যান্ড। সো লোকজন থাইল্যান্ডে গিয়েই স্কাই ডাইভিং করে এবং থাইল্যান্ডে ইটস অ্যাকচুয়ালি নট দ্যাট এক্সপেন্সিভ। তাহলে আপনিও তো থাইল্যান্ডে গিয়েই করেছেন? অ্যাবসলিউটলি, আমি থাইল্যান্ডে গিয়েই শিখেছি এবং আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা চায়না থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে এসে থাইল্যান্ডে এসে স্কাই ডাইভিং শিখেছে এবং তারা রেগুলার থাইল্যান্ডে যায় হচ্ছে জাম্প করার জন্য। সিঙ্গাপুরিয়ান অনেকেই যায়। ইটস নট দ্যাট এক্সপেন্সিভ অ্যাট অল। আমি বলবো যে কোনো একটা নাম্বার যদি আমি কাউকে জিজ্ঞেস করি যে আপনার কত মনে হয়, আমার ধারণা সেই নাম্বারটার অর্ধেকের নিচে হবে। একটু যদি কাছাকাছি কোনো অ্যামাউন্ট বলা যায়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। লাইসেন্স পাওয়ার জন্য আমি এখান থেকে শুরু করি। সো আপনি যদি একেবারে বেসিক ট্যুরিস্ট হন, আপনি একটা জাম্প করতে চান জাস্ট এক্সপেরিয়েন্স করার জন্য, সেটার জন্য আপনাকে প্রবাবলি, এবং আপনার ভিডিও টিডিও সহ আপনাকে ভিডিও করে দিবে, সব মিলিয়ে টিলিয়ে হয়তো আপনার 10,000 টাকার মতো লাগতে পারে সিঙ্গেল জাম্প। আপনি যদি ফুল লাইসেন্সিং প্রসেসের ভিতর দিয়ে যেতে চান, যে আপনি স্পোর্টস স্কোয়ার হবেন আমার মতো লাইসেন্স, যে ভবিষ্যতে অনেক জাম্প করতে চান, সেটার জন্য আপনাকে গ্রাউন্ড স্কুলের ভিতর দিয়ে যেতে হবে, আপনাকে কিছু ট্রেনিংয়ের ভিতরে যেতে হবে এবং আপনাকে মিনিমাম 25টা জাম্প করতে হবে কোচের সাথে। এই পুরো প্রসেসটা 3 লাখ টাকার মতো। তো আপনার আসলে স্কাই ডাইভিংয়ের যাত্রাটা কবে থেকে শুরু হলো? প্রথমে জাম্প করেছিলাম 2012 সালে ইংল্যান্ডে। তখন আমি ইংল্যান্ডে থাকতাম। এক্সপেরিমেন্ট হিসেবে জাম্পটা করেছিলাম যে আসলেই দেখি আমি পারবো কিনা, কেমন লাগে। জাম্প করেই বুঝেছি যে একটা সময় আমি আসলে রেগুলার জাম্পার হতে চাই। গত বছরে আমার অফিসের কাজে আমাকে সিঙ্গাপুরে পোস্ট করা হলো। সিঙ্গাপুর থেকে যেহেতু থাইল্যান্ড খুব কাছে, তখন এবং দেখলাম যে আমার অনেক বন্ধুবান্ধব সিঙ্গাপুরে, আমার কলিগ বন্ধুবান্ধব, তারা থাইল্যান্ডে প্রায় রেগুলার যায় জাম্পের জন্য। তখন আমি আবার এটা পিক আপ করলাম। সো গত বছরের শুরু থেকে আমি আসলে একদম অ্যাক্টিভলি জাম্প করছি। তো এটা আসলে কত ফুট উপর থেকে জাম্প দিতে হবে, আর হচ্ছে সেই জিনিসটা আসলে কেমন লাগছে, যাচ্ছেন ভয় লাগছে না? প্ল্যান হচ্ছে 41,000 ফিট থেকে জাম্প করা, আর একটু যদি উপরে যেতে পারি। সো জাস্ট এজ এ ব্যাকগ্রাউন্ড, আমরা যে প্লেনটা নিয়ে জাম্প করছি ওটা একটা স্পেশালি বিল্ট এয়ারক্রাফট, যেটা অত দূর পর্যন্ত যেতে পারে। টিপিক্যাল কমার্শিয়াল এয়ারলাইনগুলোও, যেগুলো আপনারা ইন্টারন্যাশনাল ফ্লাইং করেন, দেখবেন যে ওগুলো সর্বোচ্চ 38,000 39,000 ফিট দিয়ে ফ্লাই করে সর্বোচ্চ, এর উপরে আসলে যেতে পারে না। এই প্লেনটাকে ক্যাটাগরিক্যালি বিল্ড করা হয়েছে যাতে সে আরেকটু উপরে যেতে পারে। তো আমরা ট্রাই করব যত উপরে প্লেনটাকে টেনে নিয়ে যাওয়া যায়। সো প্লেন যদি 41-এ গিয়ে আর যেতে পারছে না, যেটা ম্যাক্সিমাম হাইট হবে, তখন আমি দরজা খুলে আল কাম আউট। ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে জাম্প করবো, উইচ আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট, যে কারণ আমার
দি হোল হাইপোথেসিস ওয়াজ যে বাংলাদেশের স্টোরিটা গ্লোবালি খুব আন্ডারসোল্ড। আমি যেহেতু বিদেশে কাজ করেছি এটা আমি মানে নিজেই দেখেছি। সো আমাদেরকে আসলে বিভিন্ন জায়গা থেকে আমাদের নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে প্রুভ করতে হবে যে আমরাও আসলে পারি, উই আর অ্যাজ গুড অ্যাজ এনিওয়ান এলস। সো স্কাই ডাইভ আমার একটা প্যাশনের জায়গা। বাংলাদেশের ফ্ল্যাগ আই থিঙ্ক ভেরি নিউট্রাল, জনমত নির্বিশেষে আমাদের সবার একটা ইমোশনাল জায়গা। সো আমার কাছে মনে হলো যে কম্বাইনিং দিস ইজ মাই ওয়ে অফ গিভিং ব্যাক। তো উপর থেকে যখন জাম্প করেন তখন নিশ্চয়ই আপনাদের নির্দিষ্ট একটি জায়গা নির্ধারণ করা থাকে, তো এই জায়গাটা কিভাবে নির্ধারণ করেন আর হচ্ছে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করেন এত বাতাস, এত প্রতিকূল অবস্থায়? জাম্পের আগে প্রচুর প্ল্যানিং করা হয় যে বাতাস কোন দিক থেকে আসছে, বাতাস যেদিক থেকে আসে তার থেকে যেখানে আমরা নামবো তার ওই ডিরেকশনে আমরা কিছু দূর থেকে ইউজুয়ালি প্লেন থেকে এক্সিট করি, যাতে বাতাস আমাদেরকে ন্যাচারালি ড্রপ জোনের কাছে নিয়ে যায়। ট্রেনিংয়ের প্রসেসের পার্ট হিসেবে আমাদেরকে খুব ক্লিয়ারলি শেখানো হয় যে পাখির মতো করে কীভাবে উড়া সম্ভব। সো আসলে আপনার হাত পার পজিশনের উপর আপনি ডানে বায়ে সামনে পিছে অনেক দিকেই যেতে পারবেন, সেটা আমাদেরকে শেখানো হয়। আর প্যারাশুট একবার খুলে গেলে তো প্যারাশুট চালানো হচ্ছে সাইকেল চালানোর মতো। প্যারাশুটের দুই পাশে দুইটা স্টিয়ারিং হুইলের মতো আছে। আপনি প্যারাশুটকে, এখনকার স্পোর্টস প্যারাশুটস আর ভেরি রেসপন্সিভ, অনেক স্টিয়ার করা সম্ভব। সো ওগুলা দিয়ে স্টিয়ার করে উই ক্যান ইউজুয়ালি কাম ব্যাক। সাধারণত সমস্যা হয় না আর কি। মেঘের ভিতর হারিয়ে গেলে ইটস এ ডিফারেন্ট প্রবলেম, বাট আদারওয়াইজ তাহলে তো এক্ষেত্রে আসলে ওয়েদারের একটা ব্যাপার থাকে। অ্যাবসলিউটলি, ওয়েদার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট আমার জাম্পের ডেট যদিও আপাতত 25 তারিখ, বাট ইটস এন্টায়ারলি ডিপেন্ড অন ওয়েদার। আমরা একদিন আগে পরে, 7 দিন আগে পরেও হতে পারে, ডিপেন্ডিং অন বৃষ্টি হলে যেরকম জাম্প করা যায় না, এরকম বিভিন্ন ধরনের ফ্যাক্টরস কাজ করে। এত উপর থেকে যখন পৃথিবীটাকে দেখেন তখন আপনার উপলব্ধি কেমন হয়? সো আমি সবাইকেই বলি যে আপনি যদি কখনো জাম্প না করে থাকেন, আই এম অ্যাজিউমিং ইউ হ্যাভেন্ট ডান ইট, সো আই মানে ইনভাইট ইউ টু গিভ ইট আ ট্রাই। প্লেন থেকে বের হওয়ার পরে যে প্রথম ভিউটা পাওয়া যায়, এই ভিউটা আসলে আপনি আর কোথা থেকে আপনার পক্ষে পাওয়া সম্ভব না। প্লেনের জানলা দিয়ে বাইরে তাকিয়েও বোঝা যায় না, যখন আপনি অ্যাবসলিউটলি ভাসছেন এবং আপনি সারা পৃথিবীকে দেখতে পাচ্ছেন সামনে থেকে। আমি যেই জাম্পটা স্পেশালি করব সেইটা ইনফ্যাক্ট আরও উচ্চতা থেকে। তো সাধারণত আমরা ফ্ল্যাট দেখতে পাই ল্যান্ড, বাট 41,000 ফিট থেকে পৃথিবী আসলে গোল দেখা যাবে অ্যাপারেন্টলি। আমি কখনো দেখি নাই সেটা। সো ওইটার ব্যাপারে আমি খুব এক্সাইটেড। হাইস্ট কত পর্যন্ত উঠা হয়েছে? 12,000। তো এই যে সম্প্রতি বাবর আলীর এভারেস্ট জয়ের পর বাহবার পাশাপাশি অনেক ধরনের নেতিবাচক মন্তব্য আমরা দেখতে পেয়েছি, তো আপনার ক্ষেত্রেও হয়তো এই ধরনের নেতিবাচক মন্তব্য আসতে পারে, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো, নেতিবাচক মন্তব্যগুলো আপনাকে কতটুকু প্রভাবিত করে? আমার মেসেজ হচ্ছে যে আমাদেরকে ছোটবেলা থেকে, আমি নিজেও খুবই মধ্যবিত্ত পরিবারের ছেলে, এবং আমার ধারণা যে আমাদের গতানুগতিকভাবে এবং আমাদের টেক্সট বুক যেভাবে আমাদেরকে বড় হতে বলা হয়েছে সেটা হচ্ছে যে বই খাতার মতো করে বড় হতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ব্যাংকার হতে হবে, একদম টিক করে করে যেতে হবে। এর বাইরে তোমার যে স্বপ্ন আছে সেগুলা স্বপ্নই থাকুক, কিন্তু তুমি একটা সুন্দর ইনকাম করে ভালো একটা স্টেডি লাইফ লিড করো। কিন্তু আপনি আজকে স্কুলের বাচ্চাদেরকে যখন গিয়ে জিজ্ঞেস করবেন যে তারা বড় হলে কী হতে চায়, তারা বলে তারা পাইলট হতে চায়, তারা অ্যাস্ট্রোনট হতে চায়। তারা কেউ পাইলট অ্যাস্ট্রোনট হয় না, কারণ তারা একসময় গিয়ে তাদেরকে বলা হয় না প্র্যাকটিক্যাল হও, তোমার এগুলো করা দরকার নাই। আই এম হোপিং যে বাবরের মতো বা আমার মতো লোকজন আমরা উই উইল হেল্প পিপল ড্রিম, হেল্প কিডস ড্রিম অ্যাবাউট সামথিং দে ক্যান ডু বিয়ন্ড ডুইং আ ভেরি টিপিক্যাল থিং। সব ব্যাপারেই মানুষের পজিটিভ এবং নেগেটিভ ভিউ থাকবেই। ভেরি হ্যাপি উইথ দ্যাট। জাস্ট সব কিছু ইগনোর করে এগিয়ে যেতে হবে। একদম, দেশের নাম উজ্জ্বল হবে, এটাই ইম্পর্টেন্ট। তো স্কাই ডাইভিংয়ের ক্ষেত্রে ঝুঁকি কতটুকু থাকে একটা মানুষের, একটু যদি ক্লিয়ার করেন। সাধারণ স্কাই ডাইভে কিছু তো চ্যালেঞ্জ আছেই। প্যারাশুট আমরা 2টা ক্যারি করি, প্রবাবিলিটি পয়েন্ট অফ ভিউ থেকে স্ট্যাটিস্টিক্যালি 2টাই ফেল করার সম্ভাবনা এক্সট্রিমলি লো, বাট তারপরেও হতে পারে। এটা তো আপনাকে অতটুকু চান্স নিয়েই আসলে আমরা স্কাই ডাইভ করি, অতটুকু রিস্ক নিয়ে। আমি যেই জাম্পটা করছি সেটা পার্টিকুলারলি আরেকটু কমপ্লেক্স এই কারণে যে আমি যেই হাইটে যাচ্ছি সেই হাইটে টেম্পারেচার -65 ডিগ্রিজ, কোনো বাতাস নাই, সো হাইপক্সিয়ার একটা বড় রিস্ক থাকে। অক্সিজেন ট্যাঙ্ক ইউজ করছি, অক্সিজেন ট্যাঙ্ক ফেল করতে পারে। আমি যেই স্পিডে পড়বো, নর্মালি আমরা যখন 12,000 থেকে জাম্প করি ফল রেট হয় 180 কিলোমিটারের মতো। আমি যখন 41 থেকে পড়বো, যেহেতু ওখানে বাতাস নাই সেই কারণে আমার ফল রেট হবে 320 কিলোমিটার পার আওয়ার। সো ইটস আ মাচ ফাস্টার, এভরিথিং ইজ কামিং আপ ভেরি ফাস্ট। নাকি আসলে খুবই ফোকাসড এবং ঠান্ডা মাথায় প্রসেস ফলো করে এক্সারসাইজটা শেষ করতে হবে। আপনি যদি খেয়ে হারিয়ে ফেলেন, বা অনেক সময় আমরা এটাকে ইউজ করি, আমরা ইংলিশে ইউজ করি সেন্সরি ওভারলোড। অনেকের সেন্সরি ওভারলোড হয় যে হঠাৎ করে এত ইমোশনাল এবং রাশ অফ অ্যাড্রিনালিন এটা অনেকে নিতে পারে না। তো
ওইটাই আমরা লাস্ট অনেক দিন ধরে প্র্যাকটিস করছি। এই পুরা জাম্পের জন্য লাস্ট 6 মাস ধরে বিভিন্ন ধরনের টেকনিক্যাল চিন্তাভাবনা, প্র্যাকটিস জাম্প অনেক কিছু চলছে। সো হোপফুলি অ্যাকচুয়াল জাম্পে এগুলো হবে না। উপর থেকে এই ভূখণ্ডে নামতে টোটাল কত সময় লাগে? 41,000 থেকে 3,000 ফুট পর্যন্ত যেখানে আমি প্যারাশুট খুলবো, সেই পর্যন্ত আসতে আমার রাফলি 3.5 মিনিটের মতো সময় লাগার কথা। আমি প্রায় 350 কিলোমিটার বেগে ফল করতে থাকবো। আর প্যারাশুট খোলার পরে মেবি 2-3 মিনিট। সো টোটাল 5 থেকে 6 মিনিটের এক্সারসাইজ। যত উপরে ভাবি যে অনেক হয়তো সময় লাগবে, কিন্তু অতটা সময়ও আসলে লাগে না। আর একটা জিনিস হচ্ছে যে এই যে আপনি যখন নিচে নামছেন, নামার সময় তো যে কারোরই এত উপর থেকে নামছি, আল্লাহ না করুক কোনো বিপদ যদি হয়ে যায়, ওইরকম একটা ভয় তো আতঙ্ক তো মানুষের মধ্যে কাজ করে। আপনার মধ্যেও তো নিশ্চয়ই কাজ করবে, না হলে করেছে, যেহেতু এর আগে বহুবার আপনি করেছেন। তার আগে আরেকটা প্রশ্ন করতে চাই যে এর আগে মোট কয়বার আপনি জাম্প করেছেন? 50। তাহলে তো হিউজ। তাহলে তো আপনার জন্য এটা কোনো ব্যাপারই না। প্রথম 10টা পর্যন্ত আমি প্লেনের দরজায় গিয়ে একটু আমার বুকের পালপিটেশন বেড়ে যেত, বাট এখন আমি জাস্ট নামার পরে আমি ওয়েট করি নেক্সট কখন আমি প্লেনে উঠে আবার লাভ দিব। সো ভয় একদমই করছে না, অ্যাকচুয়ালি নার্ভাস একটু অ্যান্ড এক্সাইটেড, কারণ যেহেতু দেশের জন্য কিছু একটা করতে যাচ্ছি, তো জিনিসটা যাতে ঠিকঠাকভাবে হয়। নিজের জন্য অত একটা নার্ভাস না, দেশের রেকর্ড হবে এটা নিয়ে একটু নার্ভাস। নতুন প্রজন্মের যারা রয়েছেন তাদের জন্য যদি কোনো পরামর্শ আপনার দিক থেকে থাকে? নতুন জেনারেশনের জন্য আমার এটাই মেসেজ যে ইফ ইউ ড্রিম ফর সামথিং, গো ফর ইট। আমরাও পারি, এটা প্রুফ করতেই কিন্তু আমার মতো লোকজন, বাবরের মতো লোকজন, রিসেন্টলি ন্যাশনাল বক্সিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন একজন, র্যাঙ্কিং উপরে উঠছে। আমাদের পক্ষে সম্ভব, বাংলাদেশিদের পক্ষে। সো ডোন্ট স্টপ ড্রিমিং অ্যান্ড আউট অফ দ্য বক্স চিন্তা করেই আমাদেরকে আসলে নিজেদের নাম স্টাবলিশ করতে হবে। উই হ্যাভ এ ভেরি আন্ডারসোল্ড স্টোরি, বাট আমাদের কিন্তু অদম্য স্পৃহার কোনো শেষ নাই। সো লেটস প্রুভ দ্যাট টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। মানুষ দুঃসাহস দেখাবে, ক্ষমতার বলে হাতের মুঠোয় পুরে নিতে চাইবে গোটা বিশ্বকে। আশিক চৌধুরীর এই অভিযান সফলতার মুখ দেখুক, তার এই অর্জন ছুঁয়ে যাক কোটি কোটি বাঙালির হৃদয়।